দুর্ভাগ্য আমাদের যে সরকারি দলের জবাবদিহিতা আছে, বিরোধী দলের জবাবদিহিতা নাই। আজকে কোনো কাজ হলে এটার বাহবা সরকার নেয়, বিরোধী দলও নেয়। আর যদি কোনো কারণে ব্যর্থ হয় তাহলে এটার সমস্ত দায়ভার জায়গা পড়তে হলেও সরকারি দলের কাঁধে, বিরোধী দলের কোনো দায় নাই। ওনারা বক্তব্য দিয়েই খালাস, ওনারা সমালোচনা আলোচনা করেই খালাস। যে কারণে ওনারা সবসময় সরকারকে ব্যর্থ করার জন্য চেষ্টা করে, সরকারকে জনগণের সামনে বিতর্কিত করার চেষ্টা করে। ভিন্নমতে সহমত, যেখানে একটি আসনের প্রতিনিধি কথা বলেন গোটা রাষ্ট্রের প্রশ্নে। আজ আমাদের সাথে আলোচনায় নীতি, দলীয় অবস্থান ও ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে সাথে আছেন জনাব মোহাম্মদ শাহ ওয়ারেস আলী মামুন, সংসদ সদস্য, জামালপুর 5। স্বাগতম। ধন্যবাদ আপনাকে। আপনি সহ এই চ্যানেলের কলা কৌশলী এবং যারা এই অনুষ্ঠান দেখছেন সকলকে আমার প্রিয় দল বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার নির্বাচনী এলাকা জামালপুর 5-এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু আমাদের অনুষ্ঠানের নাম ভিন্নমতে সহমত, আমরা প্রথমে একটি ভিন্নমত দিয়ে শুরু করতে চাই। আপনার আসনটি দীর্ঘদিন আওয়ামী লীগের দখলে থাকা একটি আসন এবং আপনি সেটি পুনরুদ্ধার করেছেন। এই যে যাত্রাটা, এটা আপনি কিভাবে দেখছেন? না, এটা নিঃসন্দেহে একটি পজিটিভ সাইড আমরা মনে করি যে আসলে দীর্ঘদিন আওয়ামী লীগের নির্বাচনী নামে আওয়ামী লীগের দখলে এই আসনটি ছিল। সেখানে দুইটি বিষয়, একটি বিষয় হচ্ছে যে এখানে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দীর্ঘদিনই আসনটি দখল করেছিল। আর আরেকটি বিষয় হচ্ছে যে এখানে মানুষের যে প্রত্যাশা ছিল যে জেলা সদর হিসেবে এখানে যে উন্নয়ন কর্মকাণ্ড হওয়া, আসলে মানুষ সম্পূর্ণরূপে বিমুখ হয়েছে গত সময়গুলোতে। এখানে প্রত্যাশিত কোনো উন্নয়ন হয় নাই এবং পরিকল্পিত কোনো উন্নয়ন হয় নাই। সেখানে যেটুকু উন্নয়ন হয়েছিল আমাদের বিএনপির 91 সরকারের সময় যেটুকু উন্নয়ন হয়েছিল, এরপরে আসলে দৃশ্যমান কোনো উন্নয়ন জামালপুর সদরে হয় নাই। সেখানে মানুষের জীবনযাত্রার কোনো পরিবর্তন হয় নাই, বরং মানুষ বিগত সরকারের সময় নিগৃহীত হয়েছে, বঞ্চিত হয়েছে। যে কারণে মানুষের এইবারের নির্বাচনে মানুষের স্বতঃস্ফূর্ততা ছিল, অংশগ্রহণ ছিল এবং মানুষের প্রত্যাশাটা নির্বাচনের পরে অনেক বেশি। ধন্যবাদ। সংসদে আইন প্রণয়নের বাইরে জাতীয় পর্যায়ে আপনি নিজে কোনো একটি উদ্যোগ নিতে চান, যেটি আমাদের সামনে আজকে বলবেন? মানে জাতীয় পর্যায়ে উদ্যোগ আসলে ধরেন আমরা সংসদের আইন প্রণয়নের একজন সংসদ সদস্যের মূল কাজ হলো আইন প্রণয়ন। তা আমাদের দেশের বাস্তবতায় আসলে যেভাবে বলেন, আমাদের যেমন এখন বর্তমান সময়ে স্থানীয় সরকার নাই, আমাদের উপজেলা পরিষদ নাই, ইউনিয়ন পরিষদগুলোতেও বেশিরভাগ ফ্যাসিস্টের সরকারের সময় তারা নানাভাবে অনেকেই পলাতক, অনেকভাবেই আত্মগোপনে চলে গিয়েছে, অনেকেই মামলার আসামি হয়েছে। এই জায়গাগুলিতে আমি আসলে প্রকৃত বাস্তবতাটা বলতে চাই, যেহেতু সুযোগ পেয়েছি বলতে চাই। যদিও অনেকেই বলে যে একজন সংসদ সদস্য হলো আইন প্রণেতা, তা আমি তো মনে করি যে একজন সংসদ সদস্যর সকল কাজই করতে হয়। মানে জনপ্রতিনিধি হওয়ার কারণে এমন কোনো কাজ নাই যেটি করতে না হয়। এখন আপনাকে মানুষ গিয়ে ধরে যে আমার এলাকার রাস্তা করতে হবে, এখন এই রাস্তা করার জন্য তো আপনাকে কোথাও না কোথাও তদবির করতে হয়। আপনার এলাকার মানুষ যায় দাবি করে যে আমার এলাকায় একটি স্কুল করতে হবে, স্কুলটা তো আপনি নিজের টাকা, পকেটে টাকা দিয়ে করবেন না। স্কুল করার জন্য আপনাকে কোথাও না কোথাও তদবির করতে হয়। এবং এই কথাগুলো তো একজন সংসদ সদস্যকেই বলবে। সংসদ সদস্য কি বলবে? তো সঙ্গত কারণেই সংসদ সদস্যকে মানে আসলে উন্নয়ন কর্মকাণ্ডের কারণেই নানা প্রতিষ্ঠানে যেতে হয়, নানা প্রতিষ্ঠানে আবেদন করতে হয় এবং নানা প্রতিষ্ঠানে তাদের তদবির করতে হয়। আর সেই জায়গাতে আমরা আসলে জামালপুরের মানুষ দীর্ঘদিন বঞ্চিত। এই বঞ্চনা থেকে জামালপুর মানুষকে কতটুকু মুক্তি দিতে পারবো আমি জানি না, আল্লাহ পাক ভালো জানে। তবে আমার আন্তরিক চেষ্টা আছে, নির্বাচিত হওয়ার পর থেকেই আমি পরিকল্পিতভাবে জামালপুরের উন্নয়নে কিছু কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমান জাতীয় অর্থনীতিতে আপনাকে যদি কোনো কিছু বলতে দেয়া হয় সংসদে, আপনি কি বলতে চান? দেখেন, বর্তমান জাতীয় অর্থনীতির প্রেক্ষাপটে আমাদের সবচেয়ে বড় সংস্কার যেটি হওয়ার উচিত সেটি হলো দুর্নীতির মানে বন্ধ করা, লুটপাটের রাজনীতি বন্ধ করা এবং উন্নয়নের নামে যে লুটপাট সেটি বন্ধ করা, দুর্বৃত্তায়ন বন্ধ করা। আমাদের নিজস্ব যে সঙ্গতি আছে, নিজস্ব যতটুকু সামর্থ্য আছে, আমরা যদি দুর্নীতির ঊর্ধ্বে উঠে স্বচ্ছভাবে আমরা সেটুকু নিয়েও কাজ করতে পারি, আমরা মনে করি যে জাতি হিসেবে অনেক দূরে এগিয়ে যাওয়ার সুযোগ আমাদের আছে। যদিও গত 17 বছরে আমরা আসলে এই দেশ একটি ঋণের আওতায় পড়ে গিয়েছি,
যদিও 17 বছর লুটপাটের কারণে আমরা অর্থনীতিতে একটু বিরূপ ইয়ার মধ্যে অবস্থানের মধ্যে পড়ে গিয়েছি। বাট সেইখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য সবচেয়ে বড় আমি চ্যালেঞ্জ যেটি মনে করি সেটা হলো দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়া। কিন্তু আমরা সাধারণ সেই মানুষ জায়গাটা যদি আমরা অবস্থান নিতে পারি, আমার কাছে মনে হয় যে হয়তো একটু সময় লাগবে, বাট আমরা অনেক দূরে এগোতে পারবো। সাধারণ মানুষকে আপনি কিভাবে আশ্বস্ত করবেন যে এই যে দীর্ঘদিনের যে দুর্নীতি এটা আপনারা বন্ধ করতে পেরেছেন বা বন্ধ করবেন? না, এটা তো আসলে এই জায়গাগুলোকে কিন্তু ঢেকে রাখার কোনো সুযোগ থাকে না। আপনি যদি দুর্নীতি করেন, এই দুর্নীতি বর্তমান আপনি যদি যুগের প্রক্রিয়া অনুযায়ী দেখেন যে এটা ঢেকে রাখার সুযোগ নাই। এটা মিডিয়া আছে, জনগণ জানে, বা বিভিন্ন সংস্থা আছে, এটা কোনো না কোনোভাবে জনগণের সামনে প্রচারিত হয়, উপস্থাপিত হয়। সেক্ষেত্রে এটাকে আপনি ঢেকে রাখার সুযোগ আছে বলে আমরা হয়তো করতে পারবেন দুর্নীতি, বাট এটাকে আপনি পুরোপুরি ঢেকে রাখতে পারবেন এটা আমরা মনে করি না। মিডিয়া আর বা যে একটা- যেগুলোর কথা বললেন এগুলো তো আগেও ছিল, হ্যাঁ মিডিয়া ছিল, তো আগেও ছিল। কিন্তু এটা কি আসলে বিগত সরকার ঢেকে রাখতে পেরেছে? আমি তো মনে করি যে পারে নাই বলেই বিদায় কিন্তু সরকারের বিরুদ্ধে জনগণ চলে গিয়েছে। সেই ক্ষেত্রে আমরা যেটা মনে করি আসলে যে এই জায়গাগুলো দৃশ্যমান কিছু বিষয় আছে। যেমন সরকার ইতিমধ্যেই ধরেন কিছু কার্যক্রম হাতে নিয়েছে, যেমন শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য। শিক্ষার ক্ষেত্রে কিন্তু আমরা একটা চরম বিপর্যয়ের মধ্যে চলে গেছিলাম। সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা আমাদের বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের অনেক ছেলে মেয়ে মানে স্কুল থেকে ঝরে পড়েছে, স্কুলমুখী ছিল না। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগগুলো নিয়েছেন, আমি মনে করি যে আমাদের ছেলেমেয়েরা আবার স্কুলমুখী হবে, শিক্ষামুখী হবে। এবং শিক্ষাকে সমৃদ্ধ করার জন্য, মানসম্পন্ন শিক্ষা তৈরি করার জন্য উনি নানামুখী পদক্ষেপ নিয়েছেন। একই সাথে যেটি আমি গুরুত্বপূর্ণ মনে করি যে শিক্ষা জীবন শেষে যাতে আপনি একটি কর্মসংস্থানের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন, উপার্জনের সাথে সম্পৃক্ত করতে পারেন, যেটা আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে শিক্ষার একটি বড় লক্ষ্য হচ্ছে যে আপনি লেখাপড়া শেষ করে আপনি উপার্জনের সাথে সম্পৃক্ত হবেন। সেই ক্ষেত্রে কিন্তু উনি নানামুখী পদক্ষেপ নিয়েছেন। যেটা আমি যেটি উল্লেখ করতে চাই যে আমরা আমাদের কারিগরি শিক্ষাটা কিন্তু আমরা মনে করি যে আসলে উন্নয়ন উপার্জনের সাথে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের দেশের অধিকাংশ অনেক মানুষ যারা বিদেশে শ্রমবাজারে যায়, আসলে তাদের মানে কারিগরি শিক্ষা না থাকার কারণে, ভাষাগত শিক্ষা না থাকার কারণে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার ক্ষেত্রে কিন্তু একটি গুরুত্বপূর্ণ মানে পদক্ষেপ নিয়েছেন যে বাংলা এবং ইংরেজি ভাষার পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ যে দেশগুলোতে আমাদের শ্রমবাজারে যাত্রা বেশি, সেই দেশের ভাষা শিক্ষা এখানে সম্পৃক্ত করা, যাতে আপনি লেখাপড়া শেষ করে যদি সেই দেশেও যান, আপনি ভাষাগত অবস্থানের দিক থেকে যদি সমৃদ্ধ হন, এই ভাষাগত কারণে আপনি সেই দেশে অনেক কিছু করার সুযোগ পাবেন, এবং উচ্চ পর্যায়ে যাওয়ার সুযোগ সক্ষমতা থাকে। এটি কিন্তু আমি মনে করি মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত আর কি। আপনার যেটি বললাম যে কারিগরি শিক্ষাকে মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন শিক্ষার প্রসারতার ক্ষেত্রে, যাতে আপনি শিক্ষা জীবন শেষ করে যদি সরকারি চাকরি নাও পান, অন্তপক্ষে আপনি বিদেশে গিয়েও আপনি কারিগরি শিক্ষা যদি থাকে আপনি ভালো কিছু করতে পারবেন। দেশের মধ্যেও কিন্তু আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে আমরা ভালো কিছু করতে, মানে প্রধানমন্ত্রী কিন্তু এই জাতীয় উদ্যোগ নিয়ে এটি অলরেডি বাস্তবায়নের পথে হাঁটছেন। আপনি ধরেন আজকে যেটি আমরা বলি যে আমাদের সবচেয়ে বড় বিপর্যয়ের সবচেয়ে বড় কারণ ছিল নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। সেই ক্ষেত্রে নির্বাচন ব্যবস্থা যাতে আর কোনো রাজনৈতিক ম্যানিপুলেশন না হয়, সেই ক্ষেত্রে কিন্তু গণতন্ত্র নির্বাচনকে সুষ্ঠু প্রক্রিয়া করা এবং নিরপেক্ষ সরকার বা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করার একটি সিদ্ধান্ত কিন্তু ইতিমধ্যে হয়েছে। কাজেই এই জায়গাটাতে যদি স্বচ্ছতা তৈরি হয়, আমি মনে করি জবাবদিহিতাটাও তৈরি হয়ে যাবে। ধন্যবাদ। সেই সাথে যদি আপনাকে আমি একটি প্রশ্ন করি যে তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিয়ে, যদিও আপনি আপনার কথায় উল্লেখ করেছেন, যে জাতীয় পর্যায়ে আসলে কি ধরনের নীতি হওয়া উচিত বলে আপনি মনে করেন, যেহেতু আপনি একজন আইনজীবী এবং একই সাথে আপনি একজন রাজনীতিবিদ? এটা আমি মনে করি সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে কর্মসংস্থান তৈরি করা। এটা আসলে মুখ দিয়ে বললে হয় না, সেখানে নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে। নানামুখী পদক্ষেপের মধ্যে একটি হচ্ছে যে নতুন নতুন কিছু শিল্প কারখানা
তৈরি করা। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সারা বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল যেগুলো আছে সেগুলোর যারা দায়িত্বে আছে তাদেরকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এটা হয়তো পত্রপত্রিকায় আপনারা দেখেছেন। এবং সেখানে কিন্তু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে যে মানে নতুন নতুন শিল্পকে সমৃদ্ধ করা, সেই অর্থনৈতিক অঞ্চলগুলোতে শিল্পকে উৎসাহিত করা এবং সেখানে নতুন নতুন কর্মসংস্থান তৈরি করা। পাশাপাশি আরেকটি উদ্যোগ নেওয়া হচ্ছে যেটি আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়া রহমানের সময় করা হয়েছিল, যে বিশ্বের বিভিন্ন দেশে শ্রমবাজারে বাংলাদেশের যে মানে বাজার সেটিকে সমৃদ্ধ করা। আমরা যত বেশি শ্রমিক বিদেশে পাঠাতে পারবো আমাদের বেকার যুবকদের কর্মসংস্থানের একটি সুযোগ তত বেশি সমৃদ্ধ হবে। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর করেছেন। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর করেছেন বাণিজ্যের প্রসারতার জন্য, নতুন নতুন শিল্পের উদ্যোক্তার জন্য। প্রথম সফর ছিল এবং প্রথম সফর ছিল। আপনার প্রথম সফরে সব কিছু পাবেন এটা আমরা মনে করি না, বাট ওনার এই সফরগুলো এই চিন্তা পরিকল্পনাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। সেই ক্ষেত্রে এখানে নতুন নতুন শিল্প কারখানা গড়ে তোলা এবং বিএনপির আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজারে আমাদের যুবক তরুণদেরকে পাঠানোর একটি সুব্যবস্থা করা, যাতে তারা স্বাচ্ছন্দ্যে যেতে পারে এবং নিরাপদে কাজ করতে পারে। ধন্যবাদ। সমালোচনাকে আপনি কিভাবে দেখেন ব্যক্তিগত জায়গা থেকে? সমালোচনা তো আসলে আমরা মনে করি যে সেটা হলো সমালোচনা থাকবে, সমালোচনার ঊর্ধ্বে কিছু না, সমালোচনার ঊর্ধ্বে কোনো সরকার না, সমালোচনার ঊর্ধ্বে কোনো জনপ্রতিনিধি না, সমালোচনার ঊর্ধ্বে কোনো ব্যক্তি না। বাট আমার বক্তব্যটা হলো যে সমালোচনাটা অবশ্যই গঠনমূলক হতে হবে। আপনার ব্যক্তিগত এমন কোনো কাজ বা কর্ম আছে যেটা আপনার আশপাশের যারা খুব কাছের মানুষ তারা আপনার এই দুর্বলতাকে নিয়ে খুব হাসি ঠাট্টা বা মজা করে? না, এটা তো আসলে আমাদের দেশের একটা সংস্কৃতি হলো যে আমি এর আগেও একটা অনুষ্ঠানে বলেছিলাম যে দুর্ভাগ্য আমাদের যে সরকারি দলের জবাবদিহিতা আছে, বিরোধী দলের জবাবদিহিতা নাই। আজকে কোনো কাজ হলে এটার বাহবা সরকার নেয়, বিরোধী দলও নেয়। আর যদি কোনো কারণে ব্যর্থ হয় তাহলে এটার সমস্ত দায়ভার জায়গা পড়তে হলো সরকারি দলের কাছে, বিরোধী দলের কোনো দায় নাই। ওনারা বক্তব্য দিয়েই খালাস, ওনারা সমালোচনা আলোচনা করেই খালাস, যে কারণে ওনারা সবসময় সরকারকে ব্যর্থ করার জন্য চেষ্টা করে, সরকারকে জনগণের সামনে বিতর্কিত করার চেষ্টা করে। আমি মনে করি যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি এটা একটা নেগেটিভ সাইড, যে সরকারি দলের যে জবাবদিহিতা বিরোধী দলের সেই জবাবদিহিতা থাকা উচিত এবং বিরোধী দলের আলোচনা সমালোচনাগুলো অবশ্যই গঠনমূলক হওয়া উচিত। আর আরেকটি হলো যে আমাদের দলের মধ্যেও তো আসলে প্রতিযোগিতা আছে, থাকে এবং থাকবে। যে কারণে দেখা যায় যে আমরা যারা নির্বাচিত হয়ে এসেছি, আমার দলের মধ্যেই যারা আমার সাথে প্রতিদ্বন্দ্বী ছিল তারা, এটা সবাই না, কিছু কিছু জায়গায় দেখা যায় যে অনেকেই হেয় প্রতিপন্ন করার জন্য, ভাবমূর্তি নষ্ট করার জন্য নানা রকম তৎপরতায় লিপ্ত থাকে এবং বিভিন্ন সময় নেতিবাচক মানে ধরেন বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমটা কিন্তু এখন আমরা নিরাপদ করতে পারি নাই। ফেক আইডি সহ নানাভাবে আপনার নামে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা হয়, তথ্য পরিবেশন করা হয়, যেটা আসলে আমি মনে করি যে রাজনৈতিকভাবে এবং জনপ্রতিনিধিভাবে আমাদের ভাবমূর্তি অনেক সময় মানুষের কাছে প্রশ্ন। এবং যারা এই ভিন্নমত আপনার জন্য পোষণ করছে বা যে কোনো জায়গায় ভিন্নমত পোষণ করে, এদের কোন কথাগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আপনি শুনেন? দেখেন, আমি আমার ব্যক্তিগতভাবে আমি যেটা বলার চেষ্টা করি সেটা হলো যে আমাকে যত বেশি সমালোচনা করা হবে আমি মনে করি যে সঠিক পথে চলার ক্ষেত্রে আমার তত বেশি সহায়ক হবে। সমালোচনাটাকে আমি নেগেটিভ দেখি না, আমি পজিটিভলি দেখি। যে আমি যখন দেখি যে আমাকে নিয়ে সমালোচনা করা হচ্ছে তখন আমি সেটি বিশ্লেষণ করার চেষ্টা করি যে সেইখানে আমার কোনো ঘাটতি আছে কিনা। যদি ঘাটতি থাকে সেটিকে সংশোধন করে সঠিক পথে চলার চেষ্টা করি। বাট আমি আবারও বলছি যে সমালোচনাটা অবশ্যই গঠনমূলক হওয়া উচিত। আপনার নিজের দলের এমন কোনো সিদ্ধান্ত আছে যেটাতে আপনি সরাসরি একমত নন? না, এই জায়গাগুলিতে আমার দলের এরকম কোনো সিদ্ধান্ত আমাদের দলের ভিতরে যদি কোনো বিষয়, যেমন আমি আপনাকে বলি, আমাদের প্রথম অধিবেশন এবং দ্বিতীয় অধিবেশনে আমরা কিন্তু অধিবেশন চলা অবস্থায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদীয় দলের বেশ কয়েকটি বৈঠক আহ্বান করেছেন এবং সেখানে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে মাননীয় মন্ত্রী যারা, তাদেরকে দিয়ে একটি বিবৃতি আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং সেইখানে
তার এগেনস্টে আমরা যারা জাতীয় সংসদ সদস্য, আবার বাস্তবতার প্রেক্ষিতে আলোকে যদি আমাদের কোনো প্রশ্ন থাকে, তাদের কর্ম নিয়ে যদি কোনো ঘাটতি থাকে, কোনো সমালোচনা করার সুযোগ থাকে, সেই সুযোগটা কিন্তু জাতীয় সংসদ সদস্য আমাদেরকে দিয়েছেন, যে আমাদের কাছে মাননীয় মন্ত্রীদের জবাব দিয়ে তার একটি জায়গা কিন্তু উনি তৈরি করে দিয়েছেন। তা আমি মনে করি যে এখানে আসলে জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ না, এখানে জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ না। দলের মধ্যেও যদি এরকম কোনো বিষয় থাকে, সেটি দলীয় ফোরামে আলোচনার মধ্য দিয়ে আমরা সমাধানের উদ্যোগ নিই, এবং আমি মনে করি যে এটি হলো সঠিক জায়গা, আমরা ওই জায়গাটাতেই হাঁটার চেষ্টা করছি। সেই সাথে আপনার আশপাশে কি এমন কাউকে রাখেন বা এমন কেউ আছে যে সরাসরি আপনার কোনো যদি ভুল হয় সেটি ভুল বলার সাহস রাখে? দেখেন, আমি তৃণমূল থেকে একদম জনগণের সাথে সার্বক্ষণিক রাজনীতি করে আমি আজকে এই জায়গায় এসেছি। আমার সাথে জনগণের সার্বক্ষণিক সম্পৃক্ততা আছে, এবং আমার দলের নেতাকর্মীদের সার্বক্ষণিক সম্পৃক্ততা আছে। আমি বেশিরভাগ সময় দলের নেতাকর্মীদের সাথেই কাটানোর চেষ্টা করি। কাজে আমি মনে করি যে এই জায়গাটাতে আমার কোনো রকমের বাধা আছে বলে আমি মনে করি না। আমার পথ চলায় যদি কারো কখনো ভুল পরিলক্ষিত হয়, আমাকে সরাসরি বললে আমি নিঃসন্দেহে আনন্দিত হই এবং সেটিকে সাধুবাদ জানাই। এখানে আমি বিরূপ হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। খুব সুন্দর। আমাদের আরেকটি প্রশ্ন, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করা উচিত কিনা, আপনার কাছে কি মনে হয়? এটা আমি নিঃসন্দেহে আমি এটা এইভাবেই বলবো যে আপনি যদি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে আইন শৃঙ্খলাকে মানে নিরাপদ করার প্রচেষ্টা গ্রহণ না করেন, তাহলে আপনার দ্বারা আইন শৃঙ্খলা নিরাপদ হবে না। আমি যদি দলীয় নেতা কর্মী বা সমর্থকের ক্ষেত্রে বা আপনার প্রিয় মানুষের ক্ষেত্রে আইনের ক্ষেত্রে যদি ব্যত্যয় ঘটিয়ে তাকে ছাড় দেওয়ার চেষ্টা করেন, তাহলে অন্যদেরকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আইন ও শৃঙ্খলা রক্ষার্থে সমন্বয়টা কিভাবে প্রয়োজন রাষ্ট্রের? এটা আসলে আমরা মনে করি যে আসলে ধরেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে, তাদের সাথে জনগণের সম্পৃক্ততা তৈরি করা, জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা তৈরি করা, প্রশাসন এবং জনপ্রতিনিধি একটি সমন্বয়ের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ অবস্থান তৈরি করতে পারে। সেখানে যদি জনপ্রতিনিধির কোনো ভুল ত্রুটি থাকে বা দলের রাজনৈতিক নেতাকর্মীদের কোনো অন্যায় উপক্রম থাকে, সেটিকেও যেমন প্রতিরোধ করা দরকার, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। যদি আপনার প্রশাসনের কোনো কর্মকর্তা কর্মচারী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কেউ যদি অন্যায় অপকর্মের সঙ্গে জড়িয়ে যায়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। বাট জনপ্রতিনিধি এবং প্রশাসন কখনোই মুখোমুখি হওয়া উচিত না। আমরা মনে করি যে এটি একটি সুন্দর সমন্বয়ের মধ্য দিয়ে একটি এলাকাকে সুন্দর শান্তিপূর্ণ করা সবচেয়ে সহজ বলে আমি মনে করি। ধন্যবাদ। সংসদকে ইতিহাসের সেরা সংসদ হিসাবে গড়ে তুলতে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে হয় আপনার? দেখেন, এই সংসদে আসলে তো নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সংসদের লাইব্রেরিকে মানে আসলে আরও কার্যকরী করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি আমরা দেখছি যে ইতিমধ্যে বেশ কয়েকটি মিটিং করেছে, তারা নানামুখী উদ্যোগ নিয়েছে। আমাদের সংসদ সদস্যদেরকে প্রাথমিকভাবে প্রশিক্ষণের পদক্ষেপ নেওয়া হয়েছে। সংসদ সম্পর্কে সংসদ সদস্যদের দায়িত্ব, কর্তব্য এবং ক্ষমতা সম্পর্কে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। তাদেরকে সম্যক ধারণা দেওয়া হয়েছে। সংসদকে কার্যকরী করার জন্য সকল সংসদ সদস্যেরই বক্তব্য দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। বিরোধী দলকে বক্তব্যের ক্ষেত্রে আমি মনে করি বিগত সকল সংসদের চেয়ে এই সংসদে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবং একই সাথে এইখানে যেটি আরও বিষয়গুলো, যে সংসদীয় যে কমিটিগুলো আছে, ইতিমধ্যে বেশ কয়েকটি কমিটি গঠিত হয়েছে। আমরা আশাবাদী আগামী অধিবেশনে বাকি কমিটিগুলো গঠিত হবে। সব মিলিয়ে এই সংসদকে জনগণের প্রত্যাশিত একটি কার্যকরী সংসদ এবং সরকারের জবাবদিহিতার একটি সংসদ তৈরি হবে বলে আমরা মনে করি। যেটি ইতিমধ্যে কিছুটা নজির আপনারা দেখেছেন যে বিরোধী দল কিন্তু প্রতিটি বিষয়ে কথা বলার সুযোগ পাচ্ছে, আলোচনা সমালোচনার সুযোগ পাচ্ছে, এবং তাদের অবস্থান তারা তুলে ধরার জন্য যে সুযোগটি পেয়েছে, এটা বিগত কোনো সময় সংসদে ছিল না। এবং একই সাথে সংসদের বিভিন্ন উপকমিটিগুলোকে কার্যকরী করে আমি মনে করি এই সংসদকে আরও বেশি কার্যকরী এবং প্রাণবন্ত হবে বলে আমরা আশাবাদী। আমাদের সেটে লক্ষ্য করেছেন যে 17টি টেকসই উন্নয়ন গোল লাগানো আছে। এর মধ্যে থেকে 3টি আপনার আসনের জন্য 3টি গুরুত্বপূর্ণ গোল যদি বেছে নেন। আমি আসলে সব মিলিয়ে দেখি নাই। আমরা তো আসলে আমাদের মানুষের ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ 2-3টি দিক হচ্ছে, একটি হচ্ছে কর্মসংস্থান, যেটি আমি বারবার বলি।
যে কর্মসংস্থান যদি আপনি তৈরি করতে না পারেন তাহলে আপনার অনেক ক্ষেত্রেই যাত্রাপথে অনেক কিছু সফলতা আসবে না। সেখানে নতুন নতুন কর্মসংস্থান গড়ে তোলা এটি একটি গুরুত্বপূর্ণ দিক। স্বাস্থ্যটা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। তা আমাদের জামালপুরের প্রেক্ষাপটে আমরা 50,000 হাসপাতালকে বিগত বিএনপি সরকারের সময় 250,000 হাসপাতালে রূপান্তর করা হয়েছিল, একটি নার্সিং ইনস্টিটিউট করা হয়েছিল। পরবর্তী সরকারের সময় একটি মেডিকেল কলেজ করা হয়েছে, কিন্তু এটা আসলে কার্যত এখন পর্যন্ত রূপ পায় নাই। আমি নির্বাচিত হওয়ার পরে এবং বিএনপি ক্ষমতায় আসার পরে আমি নানাভাবে চেষ্টা চালাচ্ছি যত দ্রুত সম্ভব মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার কার্যক্রম হাতে নেওয়া এবং অন্যান্য যে দিকগুলো আছে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সেগুলো আমরা যতটুকু সম্ভব, আপনারা দেখেছেন যে সরকারিভাবে যদি আমরা দেখি মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে ইতিমধ্যেই সিদ্ধান্ত ঘোষিত হয়েছে যে সারা বাংলাদেশের 50,000 হাসপাতালগুলোকে 100 শয্যার হাসপাতালে রূপান্তর করা উপজেলা পর্যায়ে, এবং জেলা পর্যায়ে যে হাসপাতাল সেগুলোকে সমৃদ্ধ করা। আমার কাছে মনে হয় যে সব মিলিয়ে স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও যথেষ্ট বরাদ্দ এবার দেওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রে স্বাস্থ্যসেবার মানটাকে আগামী দিনে সমৃদ্ধ করা। আর আমি অন্যান্য চ্যালেঞ্জের চেয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটি মনে করি সেটা হলো যে আসলে মাদক প্রতিরোধ করতে না পারলে আমাদের অগ্রযাত্রাটা অনেক ক্ষেত্রেই বাধাগ্রস্ত হবে। ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে আপনারা জানেন যে মাদক বিরোধী যে আইন, সেই আইন নতুন করে সংস্কার করা হয়েছে। সেখানে মাদক ব্যবসায়ীদের শাস্তির মেয়াদ আগের চেয়ে বাড়ানো হয়েছে, শাস্তির পরিধি বাড়ানো হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও বেশি কার্যকরী করার জন্য জনবল বাড়ানো, গাড়ির সাপোর্ট দেওয়া, অস্ত্রের সাপোর্ট দেওয়া, ডগ স্কোয়াড শক্তিশালী করা সহ নানামুখী পদক্ষেপ সরকার নিচ্ছে। সে জায়গায় কি সংসদ সদস্যের এবং সেই সাথে সাধারণ মানুষের কি কোনো সহযোগিতা প্রয়োজন আছে? অবশ্যই প্রয়োজন আছে। আপনি এটা খালি এই ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে যদি জনগণ সচেতন না হয়, জনগণ সহযোগিতা না করে, শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে আপনি আইনকে সুরক্ষা করতে পারবেন না। সেই জায়গায় জনগণের সচেতনতার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক বলে আমরা মনে করি এবং জনগণের সচেতনতার মধ্য দিয়ে, প্রতিরোধের মধ্য দিয়েই আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানে যে কার্যক্রম সেটি কার্যত কার্যকরী হবে বলে আমরা মনে করি। পুরো দেশ তথা বাংলাদেশকে আগামী 3 থেকে 5 বছর পর আপনি কোন জায়গায় দেখতে পাচ্ছেন? দেখেন, আমরা স্বপ্ন তো অনেক কিছু দেখি, আশাবাদী আমরা, স্বপ্নও দেখি, আমরা স্বপ্ন নিয়ে আমরা আশাবাদী যে আমরা, তবে যে জায়গায় একটি বড় প্রতিবন্ধকতা যে আমরা একটা নেগেটিভ জায়গা থেকে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হচ্ছে, সে জায়গায় আমরা অনেক দূর এগুলোর স্বপ্ন দেখি, তারপরেও আমরা মনে করি যে আমরা অনেক দূর এগিয়ে যাব। ভিন্নমত থাকতে পারে, কিন্তু রাষ্ট্রের স্বার্থে সহমত হওয়া প্রয়োজন কোথায়, এবং সেই সাথে আপনার নিজের ভাষায় যদি দেশের মানুষের উদ্দেশ্যে একজন সংসদ সদস্য হিসাবে যদি কিছু বলে দিতে চান আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে পারেন। আমি দুইটি বিষয় বলবো, সেটা হলো যে আসলে ভিন্নমত থাকবেই, ভিন্নমতটাও কিন্তু মানে আমি যেটা বলি যে একটা কার্যকরী বিরোধী দল একটা সরকারের সঠিক পথ চালার ক্ষেত্রে সবচেয়ে বড় সহায়ক শক্তি। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে ভিন্নমতের যারা, তারা অবশ্যই গঠনমূলক আলোচনা সমালোচনা করবে, সেটা একটা আমার আবেদন। আর আরেকটা আবেদন হলো যে আমরা যারা দেশবাসী স্বাভাবিকভাবেই মানবিক বিপর্যয়ের একটা চরম জায়গাতে আমরা চলে গিয়েছি, তো এখানে আমাদেরকে সেই জায়গায় উত্তরণ ঘটাতে হবে এবং আমি যদি আমাদের সকলের প্রতি বলার চেষ্টা করবো সেটা নিজের হলো যে শিকড়ের ভাষায় যদি বলতে চান, দেশকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। আমরা যদি দেশকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, আমাদের সবার দ্বারা দেশে উপকৃত। নিজস্ব কোনো ভাষা আছে, মানে শিকড়ের ভাষা? আমাদের অনুষ্ঠানের প্যাটার্নটাই এরকম, একেবারে শিকড়ের থেকে বলা আর কি। না, আমাদের জামালপুরের আঞ্চলিক ভাষা আসলে তো আছেই, আমাদের জামালপুরের আঞ্চলিক ভাষায় আছে। আমি সেই আঞ্চলিক ভাষায় যদি মানুষের উদ্দেশ্যে বলে দেন। না, আমি আমার জামালপুরের মানুষের বিনয়ের সাথেই বলতে চাই যে এটা আমাদের জামালপুর, আমাদের প্রাণের জামালপুর, আমাদের স্বপ্নের জামালপুর। আসেন আমরা সবাই মিলে আমাদের জামালপুরটারে সুন্দর করার জন্য সবাই মিলে চেষ্টা করি, আমাদের কাজ আমরা সবাই মিলে সম্মিলিতভাবে করি এবং এই জামালপুরকে ভালোবেসে আমরা জামালপুরকে একটা সমৃদ্ধ জামালপুরে রূপান্তর করি। এটা আমার দর্শক কি এটাকে আপনার জামালপুরের ভাষা হিসেবে নিয়ে নেবে?
জামালপুরের ভাষা তো আসলে নিজস্ব ভাষা? আরো নিজস্ব কিছু ভাষা আছে আসলে, সেটা মানে হুট করে এই মুহূর্তে আমার পক্ষে ওইভাবে বলা সম্ভব না আর কি। আমরা স্থানীয় পর্যায়ে জেনে বলি আসলে। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। আমাদের অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ যে মতামত দিলেন, আশা করি দর্শক সেটি দেখবে এবং আপনার অনুষ্ঠান দেখে আমাদের অনুষ্ঠানের কমেন্ট বাক্সে সব জানিয়ে দিবেন। দর্শক, ভিন্নমতে সহমত যে যেখান থেকে দেখলেন, আগামী পর্ব দেখার জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।